বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। হাসান স্মার্ট ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতি নিয়ে। দেখুন, মধ্যপ্রাচ্য যেন একটা রাজনৈতিক দাবার বোর্ডে পরিণত হয়েছে। দশকের পর দশক ধরে যে ছায়াযুদ্ধ চলছিল সেটা এখন আর ছায়া নেই, বরং একটা নতুন, বিপজ্জনক আর সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। এই জটিল খেলার প্রত্যেকটা চাল এখন ভয়াবহ রকমের গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক তাই। কয়েক দশক ধরে যে একটা পরোক্ষ সংঘাতের মধ্যে দিয়ে সব চলছিল, সেই যুগটা যেন শেষ হয়ে গেল। এখন শুরু হয়েছে সরাসরি শত্রুতা, যা শুধু দুটো দেশের জন্য না, বরং পুরো অঞ্চলের জন্যই এক নতুন আর খুব অস্থিরশীল বাস্তবতার জন্ম দিয়েছে। পরিস্থিতিটা যে কতটা গুরুতর তা এই একটা বাক্যে একদম পরিষ্কার। ভাবুন একবার, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সিদ্ধান্তের ওপর নির্ভর করছে হাজার হাজার মানুষের জীবন, আর যে কোনো একটা ভুলের পরিণতি হতে পারে একেবারে ভয়ঙ্কর। তো এই যে দাবার বোর্ড, এখানে খেলোয়াড় কারা? প্রধানত তিনটি পক্ষ আছে, আর প্রত্যেকেরই আছে নিজস্ব কৌশল আর লক্ষ্য। চলুন দেখি এই খেলায় কে কোন ভূমিকায় আছে। এই খেলার প্রধান তিন খেলোয়াড়ের অবস্থান কিন্তু বেশ পরিষ্কার। ইরান এখানে আক্রমণকারী, যার মূল উদ্দেশ্য হল নিজের সামরিক শক্তিটা সবাইকে দেখানো। অন্যদিকে ইসরায়েল মরিয়া হয়ে প্রমাণ করতে চাইছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে দুর্ভেদ্য। আর আমেরিকা, সে তো এক জটিল আম্পায়ারের ভূমিকায়। একদিকে ইসরায়েলকে রক্ষা করছে, আবার অন্যদিকে হুইসেল বাজিয়ে চেষ্টা করছে যেন সংঘাতটা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। ইরানের কৌশলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তাদের মূল উদ্দেশ্য শুধু ধ্বংসযজ্ঞ চালানো না, এটা একরকম মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে। তারা তাদের শত্রু আর মিত্র উভয়কেই এই কড়া বার্তাটা দিতে চায় যে তেহরান সরাসরি আঘাত হানতে পারে এবং তারা সেটা করতে একটু দ্বিধা করবে না। এই বক্তব্যটা কিন্তু ইরানের নতুন আরও অ্যাগ্রেসিভ নীতিরই একটা প্রতিফলন। বিশেষ করে ২০২৫ সালের জুন মাসের ১২ দিনের যুদ্ধের পর ইরান তার চিরাচরিত রক্ষণাত্মক নীতি থেকে সরে এসে এই আক্রমণাত্মক কৌশল নেয়। এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন, বুঝতেই পারছেন। আমেরিকার ভূমিকাটা আসলেই খুব জটিল। একদিকে তারা ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র, অত্যাধুনিক সামরিক সহায়তা দিয়ে তাদের রক্ষা করছে। আবার ঠিক সেই মুহূর্তে তারাই প্রধান শক্তি হিসেবে এই সংঘাতকে একটা বড় যুদ্ধ হওয়া থেকে আটকানোর চেষ্টা করছে। ইসরায়েলকে ক্রমাগত চাপ দিচ্ছে সংযম দেখানোর জন্য। আচ্ছা, কিভাবে এই সংঘাতটা ধীরে ধীরে একটা পরোক্ষ লড়াই থেকে সরাসরি সামরিক যুদ্ধে রূপ নিল? চলুন একটা টাইমলাইনের মাধ্যমে এই বেড়ে ওঠা সংকটের ছবিটা একটু পরিষ্কার করে দেখি। দেখুন, পরিস্থিতি কত দ্রুত বদলে গেছে। ১৯৮৫ সাল থেকে যেটা ছিল একটা ছায়াযুদ্ধ, সেটা ২০২৪-এ এসে হয়ে গেল সরাসরি সংঘাত। তারপর ২০২৫ সালের জুনে ইরানের স্থাপনায় ইসরায়েলের বড় হামলার মধ্য দিয়ে শুরু হলো ১২ দিনের যুদ্ধ। আর সবশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে চালানো অ্যাপেক ফিউরি অভিযানের পর এই সংকট এক কথায় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। এই যে সরাসরি সংঘাত, এর প্রভাব কিন্তু শুধু ইরান বা ইসরায়েলের মধ্যেই থেমে নেই। এর ঢেউ এখন ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য আর তার বাইরেও, যা বেশ কিছু অপ্রত্যাশিত জায়গায় নতুন সংকট তৈরি করছে। এখন একটা বড় কৌশলগত প্রশ্ন হল, ইরানের অন্যতম শক্তিশালী প্রক্সি গ্রুপ হুতিরা তারা কি করবে? তারা কি আদর্শের টানে এ যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে, নাকি নিজেদের অস্তিত্ব রক্ষার কথা ভাববে? এটা একটা বড় প্রশ্ন। সত্যি বলতে, হুথিরা এক কঠিন উভয় সংকটে পড়েছে। একদিকে ইরানের সাপ্লাই লাইন প্রায় বিচ্ছিন্ন, অন্যদিকে তাদের নিজেদের নেতাদের ওপরও হামলার ভয়। তাই তাদের সবচেয়ে সম্ভাব্য কৌশল হল সরাসরি বড় যুদ্ধে না গিয়ে ছোটখাটো হামলার মাধ্যমে ইরানের প্রতি সমর্থন জানানো, যাতে বড় কোনো পাল্টা আক্রমণের শিকার হতে না হয়। আর এই যুদ্ধের প্রভাব পড়েছে আমাদের মতো সাধারণ মানুষের জীবনেও। আফগানিস্তান শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ বাতিল হয়ে গেছে। আকাশপথ বন্ধ থাকায় বিশ্বের বিভিন্ন ক্রীড়াবিদ বড় বড় টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না। ভাবা যায়, খেলার মাঠও আজ যুদ্ধের কারণে নীরব। এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে এত লড়াইয়ের পরেও কোনো পক্ষই কিন্তু চূড়ান্ত বিজয় পায়নি। সংঘাতটা একটা খুবই বিপজ্জনক অচলাবস্থার দিকে এগোচ্ছে। সাম্প্রতিক আক্রমণে একটা বেশ আশ্চর্যজনক দুর্বলতা কিন্তু সামনে এসেছে।
ইসরায়েলের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড স্লিং ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি। কিন্তু কেন? এর পেছনের কারণটা বেশ মজার। দেখুন, এর পেছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে। হয়তো কমান্ডারদের খরচ বাঁচাতে হয়েছে, তাই কম দামি ইন্টারসেপ্টর ব্যবহার করার সিদ্ধান্ত নিতে হয়েছে। আবার টেকনিক্যাল কোনো সমস্যাও হতে পারে। তাছাড়া ইরানের ক্লাস্টার বোমার ব্যবহার একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, যার জন্য হয়তো এই সিস্টেমটা পুরোপুরি তৈরি ছিল না। সেরা প্রতিরক্ষা ব্যবস্থার খরচও তো আকাশ ছোঁয়া। যেমন ধরুন, অ্যারো সিস্টেমের প্রত্যেকটা ইন্টারসেপ্টর অনেক দামি। এই বিপুল খরচ আর সীমিত মজুতের কারণেই কিন্তু ইসরায়েলকে মাঝে মাঝে এমন ঝুঁকিপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় যা কখনো কখনো ব্যর্থ হয়ে যেতে পারে। সুতরাং শেষ পর্যন্ত ফলাফলটা কি? একটা বিপজ্জনক অচলাবস্থা। দাবার বোর্ডের প্রত্যেক খেলোয়াড়ই নিজেদের ক্ষমতা দেখিয়েছে, কিন্তু কেউই চূড়ান্তভাবে চেকমেট করতে পারেনি। ইরান তার শক্তি দেখিয়েছে, ইসরায়েল তার প্রতিরক্ষা দেখিয়েছে, আর আমেরিকা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে এই রাজনৈতিক দাবার খেলার শেষে জিতছেটা কে? সম্ভবত এর চূড়ান্ত পরিণতিতে কোনো একক বিজয়ের অস্তিত্ব নেই। দিনের শেষে এটাই সত্যি, এই দাবার বোর্ডে আসলে কোনো বিজয়ী নেই। এখানে জেতার জন্য কোনো ট্রফি নেই, আছে শুধু সংঘাতের ভয়াবহ মানবিক মূল্য, ধ্বংস আর মৃত্যু।